জেএনসি বিক্ষোভে আরেক সরকারের নতি শিকার, এবার ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদত্যাগ। এই বিজয়টি সরকারের অব্যবস্থাপনার কারণে প্রাণ হারানো শিক্ষার্থীদের প্রতি উৎসর্গ করলাম। নতুন মন্ত্রী প্রহ্লাদ যোশী সব বাধা ডিঙিয়ে সফল ককরোচ পার্টি। স্বনির্ভর সমৃদ্ধ দেশ গড়তে চায় সরকার, প্রবাসে বাংলাদেশি মেধাবীদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর। প্রবাসে বিশ্ব স্বীকৃত এই সব মেধাবীদেরকে বাংলাদেশের সমৃদ্ধির পথে আরও গভীরভাবে যুক্ত করার ব্যাপারে সরকারি বেসরকারি পর্যায় থেকে উদ্যোগ নেওয়া অত্যন্ত জরুরি। কুয়েতি দিনারের দাম বাংলাদেশি টাকার সর্বোচ্চ, রেমিটেন্স পাঠাতে প্রবাসীদের উপচে পড়া ভিড় দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব। স্বাগত জানাচ্ছি প্রবাসের সংবাদে, সঙ্গে আছি আমি সামিয়া তোমা। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। শুরুতেই আন্তর্জাতিক সংবাদ। ককরোচ জনতা পার্টির তীব্র বিক্ষোভের মুখে পদত্যাগে বাধ্য হলেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। শনিবার সিজেপি ও কেন্দ্রীয় সরকারের মধ্যে বৈঠকের আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পদত্যাগপত্র পাঠান তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ধর্মেন্দ্র নিজেই। তার পদত্যাগকে বড় জয় বলে অভিহিত করেছেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। ঘোষণা দিয়েছেন আন্দোলন প্রত্যাহারের। ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের খবর ছড়িয়ে পড়ার পর এভাবেই যন্তর মন্তরে উল্লাসে ফেটে পড়েন আন্দোলনরত শিক্ষার্থীরা। ককরোচ জনতা পার্টি ও রাজনৈতিক দলগুলোর নজিরবিহীন আন্দোলনের মুখে শনিবার পদত্যাগ করতে বাধ্য হন ধর্মেন্দ্র প্রধান। সিজেপি ও কেন্দ্রীয় সরকারের মধ্যে তৃতীয় দফা বৈঠকের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পদত্যাগপত্র পাঠান তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দীর্ঘ এক পোস্টে পদত্যাগের বিষয়টি নিজেই জানান তিনি। দাবি করেন দেশ বিরোধী শক্তিগুলোর সুযোগ পণ্ড করতেই এ পদক্ষেপ। শিক্ষামন্ত্রীর পদত্যাগের খবর ছড়িয়ে পড়ার পরপরই আনন্দ উল্লাস করেন শিক্ষার্থীরা। পাশাপাশি একে বড় বিজয় বলে অভিহিত করেন সিজিপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। এই বিজয়টি সরকারের অব্যবস্থাপনার কারণে প্রাণ হারানো শিক্ষার্থীদের প্রতি উৎসর্গ করলাম। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে একে গণতন্ত্রের বিজয় হিসেবে অভিহিত করেন সোনম ওয়াংচু। এর আগে নিট পরীক্ষায় প্রশ্ন ফাঁস এবং শিক্ষা ব্যবস্থার নানা অনিয়মের প্রতিবাদে যন্তর মন্তরে 6 জুন প্রথম আন্দোলন করেন অনলাইন বিদ্রুপ থেকে জন্ম নেয়া দল ককরোচ জনতা পার্টি। 20 জুন থেকে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলন জোরালো করে তারা। আফরিন মৌ, নিউজ 24। ভারতের নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী হিসেবে অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন প্রহ্লাদ যোশী। দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব তার কাছে অর্পণ করেছেন। এর আগে শিক্ষামন্ত্রীর দায়িত্বে থাকা ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগপত্র গৃহীত হওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। বর্তমানে কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য হিসেবে প্রহ্লাদ যোশী খাদ্য ও জনবন্টন এবং নতুন ও নবায়নযোগ্য জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। নতুন দায়িত্ব পাওয়ার ফলে তিনি বিদ্যমান দায়িত্বের পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়ের কার্যক্রম তদারকি করবেন। শিক্ষা খাতে চলমান বিভিন্ন কর্মসূচি ও নীতিমালার বাস্তবায়নে তার নতুন ভূমিকা কতটা কার্যকর হয় সেদিকেই এখন নজর থাকবে দেশটির শিক্ষাঙ্গন ও সাধারণ মানুষের। ছাত্র আন্দোলনের তীব্র চাপের মুখে শেষ পর্যন্ত নিজেদের অবস্থান থেকে সরে এসেছে মোদী সরকার, এমনটি মনে করছেন ককরোচ জনতা পার্টির আন্দোলনকারীরা। তবে তা মানতে নারাজ মোদী সরকার। তাদের দাবি, এটি কোনো চাপের কাছে নতি স্বীকার নয়, বরং জনস্বার্থ সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় যথাযথ সিদ্ধান্ত নিয়েছে সরকার। নিট পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ ঘিরে শিক্ষার্থীদের ক্ষোভ দিন দিন তীব্র হতে থাকে। এর জের ধরে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে টানা কর্মসূচি শুরু করে ককরোচ জনতা পার্টি সিজেপি। সংগঠনটির ঘোষণা, দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়া হবে না। দীর্ঘদিনের
আন্দোলন, বিক্ষোভ মিছিল এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিবাদের মধ্যেই সরকারের উপর চাপ বাড়তে থাকে। আন্দোলনকারীরা একের পর এক কর্মসূচি দিয়ে দাবি আদায়ের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। আন্দোলন ঠেকাতে ব্যারিকেড, টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করে আইন শৃঙ্খলা বাহিনী। তাতেও পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে ব্যবহার করা হয় প্যালেট গান। আন্দোলনের মধ্যেই শিক্ষা সচিব বিনীত যোশীকে অপসারণ করা হয়। এরপরও বিক্ষোভ অব্যাহত থাকায় আন্দোলনকারীদের সঙ্গে 2 দফা বৈঠক করে সরকার। তবে আন্দোলনকারীদের অবস্থান ছিল স্পষ্ট, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আলোচনায় বসবেন না তারা। শেষ পর্যন্ত ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের ঘোষণার পর আন্দোলনকারীরা একে তাদের ঐক্যবদ্ধ আন্দোলনের সাফল্য হিসেবে দাবি করেন। এদিকে বিরোধী দলগুলোর দাবি, সরকারের এই সিদ্ধান্ত প্রমাণ করে আন্দোলনের চাপ কার্যকর হয়েছে। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিষয়টি শুধু আন্দোলনের প্রভাবেই সীমাবদ্ধ নয়, এর সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি, জনমত এবং প্রশাসনিক বাস্তবতাও জড়িয়ে থাকতে পারে। অন্যদিকে বরাবরের মতো সরকারের দাবি, এটি কোনো চাপের কাছে নতি স্বীকার নয়, বরং সামগ্রিক পরিস্থিতি, জনস্বার্থ এবং প্রশাসনিক বিবেচনায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চৈতি রয়, নিউজ 24। কয়েক মাসের তল্লাশির পর বিহার থেকে গ্রেপ্তার করা হয়েছে মহারাষ্ট্র টিইটি প্রশ্নপত্র ফাঁসের মূল অভিযুক্ত বিজেন্দ্র গুপ্তকে। মহারাষ্ট্র পুলিশের দাবি, দেশজুড়ে একাধিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। তাকে ট্রানজিট রিমান্ডে মহারাষ্ট্রে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। এদিকে প্রশ্নপত্র ফাঁসের অপরাধে সর্বোচ্চ 10 বছর কারাদণ্ড ও 10 কোটি টাকা জরিমানার বিধান রেখেই আইনের সংশোধনী অনুমোদন দেওয়া হয়েছে। স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তি নির্ভর বাংলাদেশ গড়তে চায় সরকার, এমনটি জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে রাজধানীর তেজগাঁওয়ে ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও রোবোটিক্স সামিটে অংশ নেন তিনি। বলেন, এই খাতকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। সেমিকন্ডাক্টর শিল্পে শুল্ক প্রত্যাহারের কথাও উল্লেখ করেন সরকার প্রধান। রাজধানীর তেজগাঁওয়ে নভ থিয়েটারে 2 দিনব্যাপী ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইআর সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জানান, এই শিল্পের ব্যবসা বান্ধব পরিবেশ তৈরিতে কাজ করছে সরকার। সর্বাত্মক পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করেছে। বিজ্ঞান ও প্রযুক্তি খাতে বাংলাদেশকে এগিয়ে নিতে এই খাতে ট্যাক্স মওকুফ হবে জানান প্রধানমন্ত্রী। বলেন, প্রয়োজন সমন্বিত উদ্যোগ। নতুন উদ্যোক্তাদের জন্য 500 কোটি টাকা অনুদানের ঘোষণাও দেন। সেমিকন্ডাক্টর শিল্প তৈরির সকল কাঁচামালের উপরে সব ধরনের ট্যাক্স বা শুল্ক প্রত্যাহার করা হয়েছে। সেমিকন্ডাক্টর ডিজাইন সার্ভিসে রফতানি আয়ের উপরে নগদ ইনসেন্টিভ বা প্রণোদনা চালুর উদ্যোগও নেওয়া হয়েছে। নতুন উদ্যোক্তা উদ্ভাবন বাস্তবায়নের জন্য সরকার প্রথমবারের মতন বছরে 500 কোটি টাকার স্টার্টআপ অনুদানও রেখেছে। প্রধানমন্ত্রী বলেন, সব বাধা পেরিয়ে এগিয়ে যেতে চায় সরকার। প্রবাসে বাংলাদেশের বিশ্ব স্বীকৃত মেধাবীদের সঙ্গে যোগাযোগ গভীর করার উপরও জোর দেন তিনি। প্রবাসে বিশ্ব স্বীকৃত এই সব মেধাবীদেরকে বাংলাদেশের সমৃদ্ধির পথে আরও গভীরভাবে যুক্ত করার ব্যাপারে সরকারি বেসরকারি পর্যায় থেকে উদ্যোগ নেওয়া অত্যন্ত জরুরি। অনুষ্ঠান শেষে সামিটে অংশ নেয়া বিভিন্ন স্টল ঘুরে দেখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। কুয়েতি দিনার বাংলাদেশি টাকায় যাবৎকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বর্তমানে এক কুয়েতি দিনারে পাওয়া যাচ্ছে 402 টাকারও বেশি। এতে খুশি কুয়েত প্রবাসী বাংলাদেশিরাও। কুয়েত প্রতিনিধি জাহাঙ্গীর খান পলাশের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দিনারের বিপরীতে বেশি টাকা পাওয়ার সুযোগ কাজে লাগিয়ে কুয়েত প্রবাসী অনেকেই জমানো অর্থ দেশে পাঠাচ্ছেন। প্রবাসীদের কাছে এটি রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে দীর্ঘদিনের মধ্যে অন্যতম বড় সুবিধা। অনুকূল বিনিময় হারের কারণে দেশে অর্থ পাঠানোর আগ্রহ বেড়েছে তাদের মধ্যে। কুয়েতের বিভিন্ন মানি এক্সচেঞ্জ হাউস ঘুরে দেখা গেছে টাকা পাঠাতে প্রবাসীদের উপচে পড়া ভিড়। অনেক প্রবাসী বলছেন, দীর্ঘদিন ধরে জমানো অর্থ দেশে পাঠানোর জন্য বর্তমান বিনিময় হারকে তারা সুবর্ণ সুযোগ হিসেবে দেখছেন। ফলে কেউ পরিবারের প্রয়োজন মেটাতে, আবার কেউ ভবিষ্যতে সঞ্চয়ের কথা ভেবে দেশে টাকা পাঠাচ্ছেন। এই সর্বপ্রথম এক দিনারে বাংলাদেশের 402 টাকা, এটা সর্বোচ্চ রেট।
এটা আমাদের জন্য ভালো, যারা আমরা এখানে দেশে টাকা পাঠাই আমরা রেট ভালো পাই। বর্তমান যে একদিনের সমান 402 টাকা দিচ্ছে, আমি প্রায় 22 বছর কুয়েতে বসবাস করতেছি, এই রেট আমরা আর কখনো পাই নাই। এই কারণে দেশের যত মানুষ আছে এরা সবাই দেশে টাকা পাঠিয়ে দেওয়ার চেষ্টা করতেছে। প্রবাসীদের পাঠানো রেমিটেন্স বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সংশ্লিষ্টরা বলছেন, অনুকূল বিনিময় হারের কারণে রেমিটেন্স প্রবাহ আরও বাড়লে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী হওয়ার পাশাপাশি সামগ্রিক অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সৌদি আরবের মর্যাদাপূর্ণ রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রথমবারের মতো প্রাতিষ্ঠানিকভাবে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। এ উপলক্ষে জেদ্দায় প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন সৌদি আরব ওয়েস্টার্ন রিজিয়নের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত ছিলেন রেড সি ফিল্ম ফেস্টিভ্যালের প্রতিনিধি ও সৌদি সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা নসিন আহমেদ। সংগঠনের প্রধান উপদেষ্টা MY আলাউদ্দিনের উপস্থিতিতে সভাটি সঞ্চালনা করেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ফিরোজ। দলকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত, গতিশীল ও শক্তিশালী করতে রংপুর বিভাগের দলীয় নেতাকর্মীদের সাথে সাংগঠনিক সভা করেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সভায় রংপুর বিভাগের নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা ও লালমনিরহাট জেলা ও রংপুর জেলা ও মহানগরের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ অংশ নেন। কে হবেন নতুন রাষ্ট্রপতি, সেই আলোচনায় সরগরম দেশের রাজনৈতিক অঙ্গন। সরকারি দলের নেতারা বলছেন, বিএনপির মনোনয়ন কে পাবে নীতি নির্ধারণী পর্যায়ে আলোচনা করে নেওয়া হবে সেই সিদ্ধান্ত। সম্ভাব্য তালিকায় রয়েছেন দলের কয়েকজন জ্যেষ্ঠ নেতা, মন্ত্রী পরিষদ সচিবের নামও আছে আলোচনায়। তালিকায় ইতিমধ্যে সংক্ষিপ্ত হয়ে এসেছে এমন গুঞ্জনও চলছে। কার হাতে উঠছে বঙ্গভবনের চাবি, অর্থাৎ বাংলাদেশের 23তম রাষ্ট্রপতির দায়িত্ব যাচ্ছে কার ঘাড়ে? মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর সবার নজর এখন এদিকেই। সম্ভাব্য তালিকার গুঞ্জনও ডালপালা মেলেছে। কেউ কেউ বলছেন, তালিকা এখন অনেকটাই সংক্ষিপ্ত হয়ে এসেছে, আলোচনায় রয়েছে বেশ কয়েকজনের নাম, যাদের মধ্যে আছেন বিএনপির জ্যেষ্ঠ নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ডক্টর আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, হাফিজউদ্দিন আহমদ ও রুহুল কবির রিজভির নাম। মন্ত্রী পরিষদ সচিব নাসিমুল গনিও আছেন আলোচনায়। এখন চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষা। বিএনপি নেতারা বলছেন, কে পাবেন দলের মনোনয়ন তা ঠিক হবে নীতি নির্ধারণী পর্যায়ে। সংবিধান অনুযায়ী যে সমস্ত নিয়ম আছে সেগুলো মেনে দল যা সিদ্ধান্ত নেবে সেটাই হবে চূড়ান্ত। কে রাষ্ট্রপতি হবেন, যে ফোরাম, সে ফোরামের সিদ্ধান্ত, সেটা তো আমি এখনো জানতে পারিনি। তারা নেবেন, যখনই নেবেন আপনারা বুঝতে পারবেন। নির্বাচন কমিশন তফসিল দিবে, পার্লামেন্ট ডাকবে, তারপরে তফসিল ঘোষণা করে রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের দায়িত্ব নির্বাচন কমিশনের। ব্যালটে ভোট দেবেন সংসদ সদস্যরা। সংবিধান অনুযায়ী পদ শূন্য হওয়ার পরবর্তী 90 দিনের মধ্যে নির্বাচিত হবেন দেশের নতুন রাষ্ট্রপ্রধান। জুয়ার সানি, নিউজ 24, ঢাকা। ফ্যাসিবাদ আওয়ামী লীগের পথে হাঁটছে বিএনপি। সিলেটে বিভাগীয় সমাবেশে কথা বলেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। গণভোটের রায় মেনে নিতে কড়া হুঁশিয়ারিও জানান তিনি। এদিকে সব সরকারি সংস্থায় দলীয়করণ করছে বিএনপি, এমন মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। গণভোটের রায় বাস্তবায়ন, সংবিধান সংস্কার এবং আওয়ামী লীগের অপরাধীদের বিচারের দাবিতে বিভাগীয় সমাবেশের আয়োজন করে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় জোট। দুপুর থেকেই সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। বিকেলে সমাবেশে যোগ দেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। এ সময় তিনি বলেন, আওয়ামী লীগের পথেই হাঁটছে বিএনপি। দেশ থেকে ফ্যাসিবাদ ও চাঁদাবাজ দূর না হওয়া পর্যন্ত আন্দোলনের জন্য প্রস্তুত থাকার ডাক দেন তিনি। গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে। আপনারা উভয়ে ভোট চেয়েছেন, সরকারি দল ভোট চেয়েছেন, বিরোধী দল ভোট চেয়েছেন, আমাদেরকে হা ভোট দিতে বলেছেন, আমরা হা ভোট বিজয়ী করে দিয়েছি। এখন আমাদের হা ভোটের বাস্তবায়ন দেখতে চাই।
সমাবেশে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সব সরকারি সংস্থায় ভয়াবহ দলীয়করণ হচ্ছে। বিএনপি দেশের সকল প্রতিষ্ঠান, নির্বাচন কমিশন থেকে শুরু করে সকল প্রতিষ্ঠানকে দলীয়করণ করছে। এই দলীয়করণের ফলে দেশের নির্বাচন ব্যবস্থার যে উন্নতি আমরা চেয়েছিলাম সেই উন্নতি আবার সম্ভব হবে না। সরকারের গণরায় বাস্তবায়নের আহ্বান জানান এলডিপি চেয়ারম্যানও। সিলেটের সমাবেশ দিয়ে বিভাগীয় কর্মসূচি শেষ হলেও ঢাকায় বৃহত্তর গণসমাবেশের ডাক দেন শরিক দলের প্রধান। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সিএনজি স্টেশনে ভোগান্তি কাটছেই না। গ্যাস পেতে প্রতিদিনই অপেক্ষা করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। বিপাকে পড়ছেন চালক, গণপরিবহন খাতের কর্মী ও যাত্রীরা। বাসাবাড়িতেও চুলায় গ্যাস না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন আবাসিক গ্রাহকরা। রাজধানীর তেজগাঁও এলাকা। মধ্যরাত থেকেই পাম্পের সামনে সিএনজি অটোরিকশার এই দীর্ঘ সারি ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত জ্বালানি। ভোর 4টার সময় নামছি, সিরিয়াল দিয়ে 1 ঘন্টা দিয়ে পাইছি 50 টাকার গ্যাস। এখন ডিউটি করব নাকি আপনার গ্যাস নেওয়াতে সময় দিব? আমরা যারা গাড়ি চালাই প্যারের ভিতরে আছি আর কি। পাম্প কর্তৃপক্ষ বলছে গ্যাসের চাপ কমে যাওয়ায় একটি সিলিন্ডার পূর্ণ করতে মাত্র 5 মিনিট লাগার কথা, সেখানে এখন সময় লাগছে 20 থেকে 25 মিনিট। ফলে দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে অপেক্ষার প্রহর। আগে তো আমরা পাইতাম 15 PSI, এখন পাচ্ছি 2 PSI। কোনো রকম চলতেছে, মেইন লাইনে কোনো গ্যাস নেই, অল্প আসতেছে, যেটুকু পাচ্ছি দিচ্ছি। দিন শেষে গ্যাস না পেয়ে অনেক চালককে ফিরতে হচ্ছে শূন্য হাতে। এদের দৈনিক আয় বন্ধ হওয়ার উপক্রম হওয়ায় ক্ষুব্ধ চালকরা। গ্যাসে তো প্রেশার নাই এরকমের, কিন্তু বিল তো দেখি আমরা ঠিকই ওঠে। লাইনে প্রেশার একদম কম, এজন্য অনেক সিএনজি ফিলিং স্টেশন বন্ধ ঢাকাতে। সিএনজি সংকটের এই আঁচ লেগেছে রাজধানীর বাসাবাড়িতেও। মিরপুর, মোহাম্মদপুর ও মগবাজার সহ বিভিন্ন এলাকায় সকাল থেকেই জ্বলছে না চুলা। পেট্রোবাংলা জানিয়েছে, মহেশখালীর এলএনজি টার্মিনালে ত্রুটি মেরামতের কাজ সম্পন্ন হলে সরবরাহ স্বাভাবিক হবে। এজন্য লাগতে পারে আরও কয়েকদিন। রাজু মাহমুদ, নিউজ 24, ঢাকা। চট্টগ্রামের আমবাগানে মাদক মামলার আসামি ধরতে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হয়েছেন ডবলমুরিং থানার উপপরিদর্শক মবিনুল ইসলাম। শনিবার রাতে এই ঘটনা ঘটে, পরে তাকে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়। এদিকে সিএমপির অতিরিক্ত উপকমিশনার আমিনুর রশিদ জানান, মাদক মামলার আসামি আলমগীরকে ধরতে গিয়ে এই ঘটনা ঘটে। তবে দীর্ঘক্ষণ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। রাজধানীর কাফরুলে যুবদল কর্মী হত্যার মিশনে পেশাদার ভাড়াটে খুনি দল ছিল বলে মনে করছে পুলিশ। আর পরিবারের অভিযোগ, রাজনৈতিক রোষানল থেকেই এমন হত্যাকাণ্ড। এই ঘটনায় পুলিশ 5 জনকে আটক করেছে বলে দাবি করেছে স্থানীয়রা। তবে পুলিশ 1 জনকে আটকের কথা নিশ্চিত করেছে। শুক্রবার রাত 11টার পর মিরপুরের কাফরুলে শেরি বাংলা প্রাথমিক স্কুলের পাশের গলিতে কয়েক রাউন্ড গুলি করে পালানোর চেষ্টা করে সন্ত্রাসীরা। নিহত হন যুবদল কর্মী ইউসুফ আলী। 1 জনকে আটক করে স্থানীয়রা, 2 জন গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন। থানা যুবদলের সদস্য সচিব হাফিজুল ইসলাম বাবুর সঙ্গে আড্ডা দেওয়ার সময় অপরিচিত কয়েকজনকে আশেপাশে ঘোরাঘুরি করতে দেখে কারণ জানতে চান ইউসুফ। কিছু বুঝে ওঠার আগেই তারা বাবুকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। সেই গুলি লাগে ইউসুফ, মনির ও সালমানের শরীরে। আমার সন্দেহের দরকার নাই, যেহেতু গ্রেফতার হয়েছে, ওকে জিজ্ঞাসাবাদে অটোমেটিক সবকিছু চলে আসবে। তাহলে আমি চাই সত্যটা যেন বের হয়, সত্য 164টা যেন আপনাদের এই মিডিয়াতে কভারেজ হয়। এদিকে স্থানীয়দের দাবি, হত্যা মিশনে অংশ নেওয়া 4 জন সহ অন্তত 5 জনকে হেফাজতে নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। 2 জনের কাছে পিস্তল ছিল, ওনারা যে আটকাইছে উনি আবার এমনি কোমরে ধরছে পাচ্চা করে, উনি আর বুঝতে পারে না যে ও বাইর করে শুট করে দেবে, মানে ও ডাইরেক্ট বাইর করে ডাইরেক্ট এখানে শুট করছে। এই ভাই তরকারি দোকান বেছে নতুন আসছে 10 দিন এসে, এর মাথা ধরে বয়ে আছে, তা দেখলাম যে মাথা গুলি লাগছে। নিহতের ভাই কাফরুল থানায় মামলা করেছেন। পুলিশ জানিয়েছে হত্যাকাণ্ডের আসল রূপকার কারা তার তদন্ত চলছে। যে অভিযোগ যেটা দিচ্ছে ওই অনুসারে আমরা মামলাটা নিয়েছি, ওই অনুসারে আমাদের অভিযান চলমান আছে। আমাদের অবজারভেশনে মনে হলো যে যারা গতকালকে ঘটনা ঘটাইছে তারা পেশাদার। স্থানীয়দের দাবি আর পরিবারের সংশয় আমলে নিয়ে পুলিশ কি পারবে মূল পরিকল্পনাকারীদের সামনে আনতে, এমনটাই এখন স্থানীয়দের কাছে বড় প্রশ্ন। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। আর এই ছিল প্রবাসী সংবাদে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।